হ্যালো বন্ধুরা, চলে আসলাম শহীদুল্লাহ কাইসের রচিত ও সংক্ষিপ্ত উপন্যাসের ষষ্ঠ পর্ব নিয়ে। গ্রামের কিষানি শিক্ষার আলোকে দৃষ্টি ওদের প্রখর হয়নি, জ্ঞানের চর্চায় বুদ্ধি ওদের শানিত হয়নি। সে অভাবটি পূরণ করার জন্যই হয়তো ওদের রয়েছে সরল বুদ্ধির একটি সহজাত অনুভব ক্ষমতা, যা দিয়ে ওরা আজ করে সম্ভাব্য বিপদ আবহাওয়ার গতি। কুকুরের যেমন ঘ্রাণ শক্তি মাটি শুকে শুকে খুঁজে নেয় অনেক দূরের শিকার, বিড়ালের যেমন দৃষ্টি অন্ধকারেও জ্বলজ্বল করে, তেমনি কৃষকদের এই সহজাত অনুভব ক্ষমতা। হাওয়ার গতিতে ওরা বুঝে নেয় আসন্ন দুর্যোগের সংকেত, আকাশের চেহারায় ওরা খুঁজে পায় খরার চিহ্ন, চারাগাছটির রং দেখে ওরা করে ফসলের ভবিষ্যৎবাণী। সব ক্ষেত্রেই ওদের এই বিচার শক্তি হয়তো অভ্যন্ত্র নয়, কিন্তু অনেক পুরুষের স্বজ্ঞাত অভিজ্ঞতাটা দিয়েই ওরা বুঝেছে ওদের এই সহজ সরল প্রবৃত্তির ইঙ্গিত মোটামুটি সঠিক পথেই চালিয়ে নেয় ওদের। মারতে গিয়েও আম্বরীকে মারতে না পেরে সেই যে বেরিয়ে এসেছিল লেকু কিছুক্ষণ বসেছিল রাস্তার ধারে। খুঁটি বাঁধা ছাগিটা ঘরে ফেরার জন্য যখন অস্থির চেঁচামেচি শুরু করে তখন বুঝি হুঁশ হয় লেকুর। বাচ্চা শুদ্ধ ছাগিটাকে বাড়ি নিয়ে আসে ও। ঢেলা ঢেলা মাটি দিয়ে তৈরি খোয়ারের দরজাটা বন্ধ ছিল, হাঁস মুরগিগুলো ঢুকতে পারছিল না। প্যাক প্যাক কক কক চিৎকারে বাড়ি মাথায় তুলছিল ওরা। ওদের খোয়ারে বন্ধ করতে গিয়েই লেকুর মনে পড়েছিল খাসিটার কথা। বাড়ির আশেপাশে সৈয়দদের মান্দার বাড়ি, ট্যান্ডুল বাড়ি, মাঝি বাড়ি, কোথাও খাসিটার খোঁজ না পেয়ে রমজানের ওপরেই সন্দেহ হয়েছিল লেকুর। তারপর গাঙ্গের কিনারাটা ঘুরে এসেও যখন সন্ধান পাওয়া গেল না তখন দৃঢ় হয়েছিল লেকুর সন্দেহটা। রমজান, নিশ্চয়ই রমজান ডাকাতের কাণ্ড। ওর গর্দটা ভালো করে দেখে এসো তুমি। খবরটা শুনে আম্বরীও চেঁচিয়ে উঠেছিল। সারা রাত ঘুমোতে পারেনি আম্বরী। রাতভর শুধু এপাশ ওপাশ করছে আর খাসিটার শোকে লম্বা লম্বা নিঃশ্বাস ছেড়েছে। আর গোটা পয়লা প্রহর ধরে শুধু অভিসম্পাত ছুড়ে গেছে কোনো হারামখোর চোর বাটপারের উদ্দেশ্যে। সকালে উঠেই রমজানদের বাড়ির সীমানাটায় দাঁড়িয়ে সেই অভিশাপগুলোকে আরো চোখো আরো স্পষ্ট করে শুনিয়ে চলছিল। রাতের বেলায় এবং সকালেও অনেকক্ষণ শুনি না শুনি করে চুপ মেরেছিল রমজানের স্ত্রী তাজুর মা। কিন্তু বেলা বাড়তে সেও জিবে ধার দেয়, খানকির বেটি খানকি, ফকির আর মাগি, তোর মেয়ের মাথা খা তুই শোয়ার খা, তুই হারাম খা। তারপর দীর্ঘ বর্ণনা দিয়ে চলে তাজুর মা। সাতকানি তাদের জমি, মিয়াবাড়ির নায়েরি, পুকুরে অঠেল মাছ, কিসের অভাব তাদের? তারা কেন যাবে ভিখারির স্ত্রী ভিখারিনীর খাসি চুরি করতে? অমন কত খাসি তাদের ডাঙ্গায় ডাঙ্গায় ঘুরে বেড়ায়। স্ত্রীদের এই মুখের লড়াইয়ে দুদিকের পুরুষরাই চুপ। বিগত যৌবনা মেয়েটির মাধুর্যহীন অনাকর্ষণীয় কণ্ঠস্বরের চিৎকারে কি এক পৈশাচিক পুলক পায় রমজান। গোটা শরীর দুলিয়ে হাসে ও। মনে মনে প্রতিকারহীন অন্যায়ের প্রতিশোধ খোঁজে লেকু। নির্বিষ সাপের আস্ফালনের মতো মনে মনে ফসে গর্জে তার পায়। লেকুর কানের উপর মুখটা নিয়ে ফিসফিস করে সেই গতকালকের কিস্সাটাই বুঝি বলল মালু। তারপর প্যান্টের পকেট থেকে সকালের নাস্তাটা পিঠেগুলো বের করে একটি বুনির হাতে গুজে দেয় আর একটি মুখে পড়ে দৌড় দেয়। ওর মেলা দৌড়াদৌড়ি আজ। তালতুরিতে নাকি কবির লড়াই হবে, রাধাকৃষ্ণের পালা হবে, যাত্রা হবে। যাত্রায় নাকি পুরুষ মানুষ মেয়ে সাজে। এই এক তাজ্জব ব্যাপার। নিজ চোখে না দেখে কিছুতেই বিশ্বাস করতে পারবে না মালু। পথে রাসুকে দেখে যেতে হবে। কি মজা হয় ও যদি সঙ্গে যায়। ওদের বাড়ির পেছনটায় সেই ডোবার মতো ছোট্ট পুকুরটার ঘাটে বসে আছে রাসু। হাত দিয়ে মাঝে মাঝে পানিটা নাড়ছে আর কি যেন দেখছে। একটা মোটা সোটা ঢিল করিয়ে ছুঁড়ে মারলো মালু। রাসুর সামনে গিয়েই টুপ করে পড়লো ঢিলটা। কয়েক ছিটা পানি উড়ে পড়লো রাসুর গায়ে। চমকে উঠে ঝুঁকে আর আশপাশে থুতু ছিটায় রাসু। এদিকে ওদিকে তাকায় ভীতু ভীতু চোখে। কোথাও কিচ্ছু নেই। তবে কি ভূতের ঢিল? ভূত নাকি এমনি করে ঢিল ছোড়ে? রাসু তাড়াতাড়ি শাড়ির আঁচলটা টেনে দেয় মাথার উপর, যেন বাতাস থেকে টুপ করে রাসুর পাশটিতেই ঝরে পড়ে মারু। বলে, এত ভীতু তুই? এবারও কেমন যেন গায়ে কাটা দেয় রাসু। জিনপরির সাথে খাতির আছে নাকি মালুর? মুখটা উল্টা দিকে ঘুরিয়ে নেয় রাসু। হর করে বলে গেল মালু। একটু বাড়িয়ে বলল, এরাহি কাণ্ড হতে চলেছে তালতরি মহাধুমধাম। রাসু কি দেখতে যাবে না? না, এমন ভাবে বলল রাসু। সত্যি সত্যি ঘাবড়ে যায় মালু। কেন রে? রাসুর মুখটা ভালো করে দেখবার জন্য একটু ঝুঁকে আসে মালু, কিন্তু ওর মুখটা দেখা যায় না। চোখে পড়ে ডোবার কালচে পানিতে প্রতিবিম্ব পড়ছে ওদের দুজনের। সেখানে রাসুর মুখটা কেমন ভারবার। বেজার হয়েছিস শুধালো মালু। ইস, বয়ে গেছে আমার ওনার উপর বেজার হতে, ফোঁস করে বলল রাসু। আর মুখটা সোজা ঘুরিয়ে আনলো মারুর দিকে। কেমন হকচকিয়ে যায় মারু। তাজ্জব হয়ে তাকায় রাসুর মুখের দিকে। স্বরটাই শুধু বাঁকা হয়নি, রাসুর মুখের আদলটাও কেমন বদলে গেছে ও। কখন? এতদিন তো চোখে পড়েনি মালুর। এক টুকরো ভাঙা পিঠে এখনো বুঝি পড়ে রয়েছে পকেটে। সেটা বের করে রাসুর হাতে গুজে দেয় মালু। নে খা। খালি খালি বেজার হয়েছিস তুই? এতক্ষণে বুঝি হাসি আসে রাসুর মুখে। সে টুকরো পিঠেটাকেই ভেঙে দু টুকরো করে ও।
একটা টুকটো গালে পুড়ে বাকিটা দেয় মালুকে। একে একে বসেছিলি কেন? শুধায় মালু। মাছ ধরবো। তবে নামছিস না কেন? চুলের গোছার ভিতর দিয়ে আচমকা হাতটা চালিয়ে দেয় মালু। ঘাড়টা ধরে ঠেলে দেয় সামনের দিকে। পড়তে পড়তে সামলে নেয় রাসু। একটা পা ওর পানিতে পড়ে যায়। আটকে পাটা তুলে নেয় রাসু। চেঁচিয়ে ওঠে, জোক জোক। প্রায় সঙ্গে সঙ্গেই মালুও পাটা নামিয়ে দেয় পানিতে। ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে জোকের সন্ধান খোঁজে। কোথায় জোক? জোক নেই। ঘাটটার শেষ ধাপ একটি নারকেল গাছের গুড়ি। তীরে পানি তার গায়ে। সেদিকে আঙ্গুল উঁচিয়ে বলল রাসু, ওই যে ওখানে। খুঁটাটাকে জোরে জোরে নাড়া দিল মালু। নারকেল গুড়িটা একটু হেলে কেঁপে গেল। পাটাকে সজোরে পানির উপর আশ্রিয়ে নামলো মালু। আবর্ত উঠলো পানির গায়ে। ছলাৎ ছলাৎ লাফিয়ে উঠলো পানি। এমন ঘুটিনি পেয়ে জোক বসে থাকতে পারে না। থাকলে নিশ্চয় বেরিয়ে আসতো। পানিটা আবার স্থির হয়। জোকের নাম নিশানা নেই। আয় নাম। জোক নেই। ডাক দেয় মালু। সভয়ে এক ধাপ পিছিয়ে যায় রাসু। নেই মানে? নিজ চোখে দেখলাম যে ভাইজানের স্কুলের সময় হয়ে এলো। মাছ না নিলে তার খাওয়া হবে কেমন করে? কিন্তু ওই জোকের জন্যই তো পানিতে নামতে পারছি না। সেই কখন থেকে বসে আছি। পাটাকে জোরে জোরে সামনে পেছনে চালিয়ে মালু আবার ঘুটিয়ে দেয় পানি। ঘোলা হয়ে যায় পানিটা। তন্ন তন্ন করে দেখে মালু। না, জোক নেই। আয়, নেমে আয়। রাসুর কবজিটা মুঠোয় পুরে একটা জোর টান দিল মালু। ঘাটের উঁচু খুঁটিটা আঁকড়ে থাকে রাসু। ও কিছুতেই নামবে না পানিতে। ওর ডর দেখে সত্যি রাগ হয় মালুর। ঠাস করে একটা চর বসিয়ে দেয় ওর গালে। এতই যদি জোকের ভয়, তবে মাছ ধরতে আসিস কেন? অতর্কিত চর খেয়ে মুহূর্তের জন্য সরে যায় রাসু। চোখ ঠেলে বেরিয়ে পড়ে কান্না। দুহাতে চোখ কচলায় রাসু। বুঝি হকচকিয়ে যায় মালু। হঠাৎ করে কেঁদে দেবে রাসু, ভাবতে পারেনি ও। তাড়াতাড়ি রাসুর হাত দুটো টেনে নামায়, ধরে রাখে নিজের হাতে। শুধায়, খুব লেগেছে নাকি রে? ওর নরম গলাটা বুঝি আরো অসহ্য মনে হয় রাসুর। ফোঁস করে ওঠে ও আর মালুর হাতে আটকে থাকা ওর দুখানি হাতের মুঠো সজোরে ঠেলে দেয় সামনের দিকে। টাল সামলাতে না পেরে ঝুপ করে পানিতে পড়ে যায় মালু। পাখির ওপর সন্তর্পণে পাটা টেনে চলে মালু। পুকুরটার কিনার ঘেঁষে দাম গুজিয়েছে। দামের নিচে নিশ্চয়ই মাছ আছে। কিনার ধরে আস্তে আস্তে এগোয় মালু। হঠাৎ পায়ের নিচে শিরশির করে ওঠে। পাটাকে নরম কাদার ভেতর সোজা গেড়ে দেয় মালু। পালাবার ফুরসত পায় না মাছটা। তুলে দেখে মাঝারি গোছের একটা টাকি। ছুঁড়ে দেয় পাড়ের দিকে। কি যে লাফাতে পারে টাকিগুলো! শুকনো মাটি যে ফোসকা ফেলে ওদের গায়ে। গাটা মাটিতে লাগতে না লাগতেই তিরিং তিরিং লাফিয়ে চলবে। রীতিমতো বেগ পেতে হয় রাসুর মাছটাকে জুত করে ধরে ঢুলোয় পড়তে। দামের নিচে হাত চালিয়েই বুঝতে পারে মারু অনেকগুলো খোরল সেখানে। পায়ের আগা দিয়ে প্রথম খোরলের মুখটা একটু আলগাভাবে পরীক্ষা করে দেখলো। ছোট্ট সরু আর তেরসা খোরলের মুখটা হয় সাপের, নয়তো শিঙ্গি মাছের। আস্তে করে নিঃশব্দে বসে পড়ে মারু। শুধু নাকটাকে ভাসিয়ে রাখে পানির উপর। না সাপও নয়, শিঙ্গি মাগুরও নয়, একজোড়া কই মাছ। স্পর্শ পেয়েই কানের আর পিঠের কাঁটাগুলো খাড়া করে দৌড় মেরেছে মাছগুলো। আর সেই কাঁটার উপরেই চেপে বসে যায় মালুর হাতের তালু। বিষিয়ে ওঠে হাত, তবু মুঠিটা ছাড়ে না মালু। তুলে আনে পানির উপর ছুঁড়ে দেয় রাসুর দিকে। ভারী পোক্ত কই। পেট যেমন তেলতেলে, কালো তেমনি সোনালি লাল পেট। খুশি হয়ে ওঠে রাসু। চেঁচিয়ে বলে, এগুলো আমি কুটতে দিয়ে আসি, এই যাচ্ছি। আর ডুলাটা লয়ে রাসু দৌড়ে চলে যায় বাড়ির দিকে। বাকি খোরলগুলো পরিত্যক্ত, মাছ নেই সেখানে। এবার বালু মাছ পুকুরের কাটা ঝোপটার দিকে এগিয়ে যায়। বড় মাছ যত সবই ওই ঝোপের তলায়, কিন্তু সেখানে পানি বড্ড বেশি। ঠাঁই পাবে না মালু। আর ডুব দিয়ে বড় মাছ কি ধরতে পারবে ও? ওই তালতলির জেলে পাড়ার ছেলেদের মতো। কিন্তু অতদূর যেতে হয় না ওকে। পায়ের নিচে আরেকটা বড় গোছের টাকি শিরশির করে বেরিয়ে যায়। ওর জোড়াটা নিশ্চয়ই আছে ধারে কাছে। খুঁজতে থাকে মালু। হঠাৎ একটা চিংড়ি ঠাস করে ওর পায়ে বাড়ি মেরেই এক লাফে সটকে পড়ে। দাঁড়িয়ে যায় মালু। একটু যাতে শব্দ না হয়, আলোড়ন না জাগে পানিতে, তেমনি সতর্কতায় ধীরে ধীরে পাটা ঘুরিয়ে আনে কাদার উপর দিয়ে। আর দুহাত পানির উপর রেখে এক পায়ে শক্ত হয়ে থাকে ওর শরীরটা। এমনি করে কাদার উপর পা ঘুরিয়ে ঘুরিয়ে বুঝিয়ে অনেকক্ষণ চলে যায়। উঠেই আসছিল মালু। হঠাৎ পায়ের নিচে একটু খড়খড়ে শক্ত মতো কি যেন বাঁধলো। বুঝতে পেরেছে মালু। টুপ করে ডুব দেয় ও। দুহাতে চেপে ধরে শক্ত বস্তুটাকে। তারপর দমটা ছেড়ে দেয়। আপনি আপনি ভেসে ওঠে ওর শরীরটা। ইতিমধ্যে শক্ত বস্তুটা বের করে দিয়েছে ওর সারাশির মতো লম্বা ঠ্যাং, যে ঠ্যাঙের তীক্ষ্ণ নখ অঙ্কুশের মতো বিঁধে গেছে মালুর হাতের চামড়ায়। কি অসহ্য কামড়! গায়ের গোশত বুঝি তুলে নিয়ে গেল। হঠাৎ কামড়টা ছেড়ে দিয়ে মাছটা লেজ আর মাথায় এক করে ঝাপাং ঝাপটা মারতে থাকে। পানি কেটে সেই লেজের ঝাপটা কোনো কাটা পড়া হাতের চরের মতো ঠাস ঠাস করে এসে বাঁধছে মালুর হাতের পিঠে। বুঝি একেবারে ঝাঁঝরা করে দিল ওর হাতের চাম। পানির উপর তুলে মালু তো অবাক। ইয়া বড় চিংড়ি! এত বড় চিংড়ি অনেকদিন দেখেনি ও। পানির ভেতর সব মাছেরই জোর থাকে।
তাই বলে এত বড় মাছ কল্পনাও করতে পারেনি ও। ও মা, কত বড় চিংড়ি! খুশিতে পায়ের ওপর যেন নেচে ওঠে রাসু। ছুড়বি না, উঠে আয়, রাসু চেঁচায়। দুহাতে ঠ্যাং শুদ্ধ চিংড়িটা যেতে ধরে উঠে আসে মারু। ঠিকই বলেছে রাসু, অত বড় চিংড়িটাকে ছুঁড়ে পার অব্দি হয়তো পাঠাতে পারতো না মারু। ঝুলার মাঝে ধরে না চিংড়িটা। 3 গিটের প্রায় 1.5 হাত লম্বা ঠ্যাং, সে ঠ্যাংয়ের মুখে শলার মতো তীক্ষ্ণ লম্বা নখ। সাহস পায় না রাসু ওটাকে হাতে ধরতে। শক্ত মতো একটা মাটির ঠেলা কুড়িয়ে নেয় মালু। ঠেলার বাড়ি মেরে মাস্টার নখের আগাগুলো ভোতা করে দেয় বলে, যা নিয়ে যা। দৌড়ে চলে যায় রাসু। ওরকম সুন্দর আর দুর্লভ চিংড়িটা ধরতে পেরেও কেন যেন খুশির খোঁজ পায় না মারু। কেমন যেন হয়ে গেছে রাসুটা। মক্তবে যায় না, সেও বুঝি মাসের উপর হয়ে গেল। এদিকে আবার শাড়ি ধরেছে, কি বেস্টি দেখায় ওকে শাড়িতে। না পারে সামলাতে, না পারে গুছিয়ে পড়তে, তার উপর যেতে চায় না তালতলিতে। এই তো সেদিন পটচার্যি বাবুদের বাড়িতে কি এক পুজো হলো। ওরা দুজনেই গিয়েছিল, পেট পুড়ে প্রসাদ খেয়েছিল, আর আজ বলে কিনা যাবে না। কি হলো রাসুর? ভেবে কোনো কিনারা পায় না মারু। একটা কলা গাছের আড়ালে মারু এদিক ওদিক তাকিয়ে চট করে খুলে ফেলে ভেজা হাফ প্যান্টটা। ভালো করে চিপে নিংড়িয়ে পানিটা ঝরিয়ে দেয়, আবার পরে নেয় প্যান্টটা। গেঞ্জিটা চিপে বিছিয়ে রাখে পিঠের উপর, তারপর আগের জায়গাটিতে এসে বসে পড়ে। ভেজা প্যান্টের কুঞ্জনগুলো টেনে টেনে ঠিক করে, আর ভাবে এত মোটা কাপড় প্যান্টের তালতলি যেতে যেতে শুকানো হয়। কাদের ওপরে স্পর্শ পেয়ে ঘাড় ফেরায় মারু। দুষ্ট হাসি রাসুর মুখে। তুই রেগেছিস? শুধালো রাসু। যা, মুখটা ঈষৎ বেঁকিয়ে বুঝিয়ে আগের ভাবনাটায় মন দেয় মারু। হাসিটাও কেমন বদলে গেছে রাসুর। এইমাত্র যে হাসলো সে কি রাসু? মক্তবে যাস না কেন? ওর দিকে না তাকিয়েই শুধালো মারু। বুঝি গম্ভীর হয়ে যায় রাসু। কি যেন ভাবে। আপনি যেন নত হয়ে আসে ওর মুখখানি। কেমন ধীর টানে বলল, বড় হয়েছি না? সহসা সবকিছু স্পষ্ট হয়ে গেল মারুর কাছে। রাবুদের মতো রাসুরও পর্দার সময় হয়েছে, তাই মক্তবে যায় না। শাড়ি ধরেছে, তালতলি যাবে না। অকস্মাৎ মনে হয় মারুর অনেক দূরে সরে গেছে রাসু, পার হয়ে গেছে রাসু। আজ তবু চেনা যায় ওকে, আসছে কাল হয়তো চেনাই যাবে না। কিন্তু মারু, সেও তো বড় হচ্ছে। কই, ওর তো এমনই করে বদলে যাওয়ার কথাটা মনে হয় না। বালু তাকায় রাসুর দিকে। সত্যি বড় হয়ে গেছে রাসু, শাড়ি পরে অনেক বড় দেখাচ্ছে ওকে। তাহলে তো বিয়ে হবে এবার। ফস করে মালুর মুখ দিয়ে বেরিয়ে যায় কথাটা। রাঙ্গা হয়ে ওঠে রাসুর মুখ। ঝুপ করে মালুর পিঠে একটা কিল মেরে উঠে যায়। দৌড় দেয় বাড়ির দিকে। দৌড়াতে একটু থামে, পেছন ফিরে বলে, কাল আসিস ওই কুল গাছটার তলায়। চুপি আসবি, কেউ যেন না দেখে। রাসুর সাথে দেখা করতে হবে গোপনে। সব যেন গুলিয়ে যায় মারুর। গেঞ্জিটা কাঁধে চড়িয়ে উঠে পড়ে মারু। মেয়েদের মসজিদের সম্মুখ দিয়ে দক্ষিণ খেতে পড়ে। দক্ষিণ ক্ষেতের দিকে তাকিয়ে ওর মনে হলো কেমন ঝাপসা সবকিছু। ও যেন স্পষ্ট দেখছে না কিছুই। কখন পানিতে ভরে গেছে ওর চোখ জোড়া। কান্নাটা মারুর কাছে অতি সহজ আর মামুলি। মায়ের মার খেয়ে অহরাত্র গলা ফাটিয়ে কাঁদতে হয় ওকে। কিন্তু আজকের কান্নাটা যেন কেন নিজেই বুঝতে পারে না মারু। আরো অদ্ভুত, আজকের কান্নায় দুঃখ নেই। কি যেন কথা ও বলতে পারে না, বুঝতেও পারে না স্পষ্ট করে। সেসব কথাই যেন চোখের পানি হয়ে ঝরে পড়ছে। আর কেমন আরাম পাচ্ছে মারু।